হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ রজনী দুগার। আজকের এই ভিডিওতে আমরা WBCS মেইনস 2020-এর পেপার 4 এর ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ডিসকাস করব। 2020-তে পেপার 4 এর ফিজিক্সের কোশ্চেন ছিল 44। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি এই 44 কোশ্চেন্সগুলোর ডিটেলে এক্সপ্লেনেশন দেব। তো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন থেকে। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে যে অ্যান অ্যাথলিট কমপ্লিটস ওয়ান রাউন্ড অফ আ সার্কুলার ট্র্যাক অফ ডায়ামিটার 200 মিটার। হোয়াট উইল বি দি ডিস্টেন্স কাভার্ড? হোয়াট উইল বি দি ডিস্টেন্স কাভার্ড, আপনাকে বের করতে হবে যে টোটাল ডিস্টেন্স কত কভার হচ্ছে। তাহলে কোশ্চেনে ডায়ামিটার কত দেওয়া আছে, ডি আমরা ধরে নিচ্ছি ডায়ামিটার, তার মানে গিভেন কি কি আছে, গিভেন আছে ডি ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে 200 মিটার। আর আমাকে ক্যালকুলেট কি করতে বলেছে, আমাকে ক্যালকুলেট করতে বলেছে ডিস্টেন্স কত কভার করতে করেছে। এবার ডিস্টেন্স কত কভার করবে, দেখুন একটা অ্যাথলিট যদি একটা সার্কুলার ট্র্যাকের টোটাল একটা রাউন্ড কভার করে, আর যদি এর রেডিয়াস আর হয়, তাহলে এখান থেকে যদি জার্নি শুরু করে এ পয়েন্ট থেকে, ঘুরে আবার যদি এ পয়েন্টে আসে, তাহলে কতটা ডিস্টেন্স কভার করে, তাহলে ডিস্টেন্স কভার ইজ ইকুয়াল টু সার্কামফারেন্স অফ দি সার্কুলার ট্র্যাক, তাই তো। তার মানে ডিস্টেন্স কত হবে, ইজ ইকুয়াল টু সার্কামফারেন্স, সার্কামফারেন্স অফ দি সার্কুলার ট্র্যাক। ওকে, সার্কামফারেন্স অফ সার্কুলার ট্র্যাক। এবার সার্কামফারেন্স মানে পরিধি, পরিধির ফর্মুলা কি হয়, 2 পাই ইন্টু রেডিয়াস। এবার আমরা জানি 2 ইন্টু রেডিয়াসকে আমরা ডায়ামিটার বলে থাকি, তাই না। তাহলে 2 ইন্টু রেডিয়াস 2r মানে হচ্ছে ডায়ামিটার ডি। ওকে, এবার তার মানে এখানে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, পাই ইন্টু 2r। এবার 2r মানেই হচ্ছে ডি, তার মানে পাই ইন্টু ডি, ডি এর ভ্যালু 200 দেওয়া আছে, আর পাইয়ের ভ্যালু আমরা জানি 3.14 ইন্টু 200। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে আমার আসবে 628 মিটার। ওকে, তার মানে এর সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। খুবই সোজা কোশ্চেন, নিউমেরিক্যাল বেসড কোশ্চেন। আপনাকে তাহলে কি কি ফর্মুলা জানতে হবে, একটা জানতে হবে যে ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস, আর আমরা কি ধরেছি, রেডিয়াস অফ দি সার্কুলার ট্র্যাক। ওকে, আর ডিস্টেন্স কাভার্ড ইজ ইকুয়াল টু সার্কামফারেন্স অফ দি সার্কুলার ট্র্যাক, সার্কামফারেন্স মানে পরিধি। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা আমরা ইউজ করেছি, আর পরিধির ফর্মুলা 2 পাই আর পাইয়ের ভ্যালু 3.14, এই ইনফরমেশনসগুলো আমরা কাজে লাগিয়েছি। ওকে, আশা করি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এবার আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ইন সামার এ মাইল্ড উইন্ড ইজ অফেন ফাউন্ড অন দি শোর অফ এ কাম রিভার, দিস ইজ কজ ডিউ টু, চারটে অপশন আছে। এবার এই কোশ্চেনটা আপনারা যেমন ফিজিক্সে কভার হয়, তার সাথে সাথে এই কোশ্চেনটা জিওগ্রাফিতেও কভার হয়, ঠিক আছে। তো ফিজিক্সে যেমন থার্মাল প্রপার্টি অফ ম্যাটার, এই পোর্শনে এটা কভার হয়, এই জন্য আমি কোশ্চেনটাকে ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে রেখেছি। তো সামারে যখন গরমের দিনে সমুদ্রের ধারে, মানে সরি এখানে রিভার বলেছে, রিভারের ধারে দাঁড়ালে একটা মাইল্ড উইন্ড, মানে হালকা হাওয়ার অনুভূতি হয়, তাহলে সেটা কিসের জন্য, তাহলে সেটা অ্যাকচুয়ালি হয়, এখানে চারটে অপশন আছে। এবার চারটে অপশনের মধ্যে এটা সঠিক উত্তর হবে বি, কনভেকশন কারেন্ট। ওকে, বি হচ্ছে কনভেকশন কারেন্ট। মানে অ্যাকচুয়ালি এখানে আপনারা এই জিনিসটা ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ হয়তো পড়েছেন। ধরলাম এখানে আমার ল্যান্ড আছে, এটা ল্যান্ড, আর এটা হচ্ছে নদী, এটা হচ্ছে জল। এবার জলের আপেক্ষিক তাপ খুব বেশি হয়, তার মানে এবার জলের উপরে, এবার দিনের বেলা সূর্যের আলো পড়ছে, এবার সূর্যের আলো কি হয়, ল্যান্ড বেশি গরম হয়ে যায়, তাই না, ল্যান্ড বেশি গরম হয়ে যায়। আর এই সমুদ্রের এটার কি হবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মানে আপেক্ষিক তাপ। ওকে, এটা জলের বেশি হয়। এবার জলের উপরে যে হাওয়া আছে, সেই এবার কি হচ্ছে, জলের আপেক্ষিক তাপ বেশি, তার মানে দিনের বেলায় যেই ল্যান্ড যত তাড়াতাড়ি গরম হয়, জল একটু কম তাড়াতাড়ি গরম হবে, তাই না, কারণ জলের আপেক্ষিক তাপ বেশি। ল্যান্ড বেশি গরম হওয়ায় ল্যান্ডের উপরে থাকা যে এয়ার আছে সেটা গরম হয়ে হালকা হয়ে যায়, হালকা হাওয়া উপরের দিকে উঠে যায়, তাহলে এখানে একটা খালি স্পেস তৈরি হবে। এই খালি স্পেসকে ভরার জন্য জলের উপরে, নদীর জলের উপরে থাকা বায়ু মানে এয়ার ছুটে এই খালি জায়গা দখল করার চেষ্টা করবে। তাহলে এই যে এয়ারের ফ্লো কোথায় হচ্ছে, এই সাইড থেকে এই সাইডে হচ্ছে। ওকে, তাহলে এটাই কি, এটাই হচ্ছে কনভেকশন। কনভেকশন মানে
ল্যান্ডের উপরে থাকা গরম হাওয়া হালকা হয়ে উপরে উঠে গেল, সেই জায়গাটাকে ভর্তি করলো অন্য ঠান্ডা ভারী হাওয়া। ওকে, তার মানে এই জিনিসটাই আমরা বলি কনভেকশন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? বি, কনভেকশন কারেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। কোশ্চেন নাম্বার 3, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে 1 and 2। এই দুটো স্টেটমেন্ট আপনাদের দেখতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। সেই ভিত্তিতে এখানে চারটে অপশন দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে যেমন 1 is ট্রু, সেকেন্ড ইজ ফলস, বা সেকেন্ড ইজ ট্রু, 1 is ফলস, বা দুটোই ফলস বা দুটোই ট্রু। এটা আপনাদের দেখতে হবে কি করে, যখন আমরা দুটো স্টেটমেন্টকে ইন্ডিভিজুয়ালি দেখব। এবার এই কোশ্চেনটার প্রথম স্টেটমেন্ট হচ্ছে অ্যান ইএমএফ ক্যান বি ইনডিউসড বাই মুভিং এ কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, এই ইএমএফটা ইনডিউস হবে কখন? যখন আমরা একটা কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করাবো। আর সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে কি, অ্যান ইএমএফ ক্যান বি ইনডিউসড বাই চেঞ্জিং দি ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করেও আমরা ইএমএফ ইনডিউস করতে পারি। এই দুটো স্টেটমেন্ট বোঝার জন্য আমাদের দরকার হবে এই সূত্রটা বোঝার। এই সূত্রটা হচ্ছে ফ্যারাডেস সূত্র। ফ্যারাডেস সূত্র হিসাবে, ফ্যারাডেস সূত্রটা কিসের উপরে ছিল? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে ছিল। অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল বলেছিল যে ইএমএফ ইনডিউসড একটা সার্কিটে কখন হবে? whenever there is a change in magnetic flux linked with it. ওকে, যখন সেই সার্কিটের সাথে জড়িত ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে। এই ম্যাগনেটিক ফ্লাক্স কি করে চেঞ্জ হতে পারে তার দুটো উপায় আছে। একটা আছে কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডে মুভ করাই, ওকে, আরেকটা হচ্ছে বাই চেঞ্জিং দি স্ট্রেংথ অফ দি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ আছে বি, তার ভ্যালুটাকেই মানে উপর নিচে করি, তাহলেও হবে। ওকে, এটাই হচ্ছে ফ্যারাডেস ল। আশা করি এটা পড়া আছে। আর এটা ভালো করে জানতে হলে তার জন্য আপনাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটাকে পড়তে হবে, খুব বেসিক জিনিসগুলোই লাগবে। এই কোশ্চেনটা তাহলে দেখি প্রথম অপশনটা কি আছে। প্রথমটা বলেছে হ্যাঁ, ইএমএফ ক্যান বি ইনডিউসড বাই মুভিং এ কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এটা আমার সঠিক মনে হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে। আর সেকেন্ড বলেছে অ্যান্ড ইএমএফ ক্যান বি ইনডিউসড বাই চেঞ্জিং দি ম্যাগনেটিক ফিল্ড, এটাও সঠিক মনে হয়েছে। তার মানে এবার এই এক সেকেন্ড, এই দুটো যদি সঠিক মনে হয় তাহলে আমি বলবো যে আমাদের অপশনটা হচ্ছে ডি কারেক্ট, বোথ 1 and 2 আর কারেক্ট। ওকে, তো এবার নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? এনার্জি জেনারেশন ইন স্টার্স টেক প্লেস মেনলি ভায়া। তো স্টার্সের মধ্যে যে এনার্জি জেনারেট হয় সেটা কিসের দ্বারা হয়? এবার সেটা বলছে নিউক্লিয়ার ফিশন, না নিউক্লিয়ার ফিউশন, না কেমিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ রিয়াকশন, নাকি কেমিক্যাল অ্যাডিটিভ রিয়াকশন। এবার এটার সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন আর ফিউশনের ব্যাপারটা একটু বলে দিই। ফিশন মানে হচ্ছে ভাঙা, মানে ফিশন মানে একটা বড় নিউক্লিয়াস আছে, এটা যদি ভেঙে যায় কোনোভাবে, দুটো ছোট ছোট নিউক্লিয়াসে যদি ভেঙে যায়, তাহলে সেখান থেকে প্রচুর এনার্জি তৈরি হবে। ওকে, প্রচুর এনার্জি তৈরি হবে। সেই এনার্জি যে তৈরি হচ্ছে সেটা সূত্র কি হিসাবে? আইনস্টাইনের যে ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার, এনার্জি আর মাসের যে কনভার্সনের সূত্র সেটা অনুসারে হয়। তাহলে বড় জিনিস ভেঙে গিয়ে ছোট জিনিস হলে সেটাকে আমরা বলি ফিশন। আর ফিউশনটা কি? ধরলাম ছোট ছোট অ্যাটম যুক্ত হয়ে যদি বড় একটা অ্যাটম তৈরি হয়, তার সাথে অনেকটা এনার্জি প্রডিউস হয়, এই জিনিসটাকে আমরা ফিউশন বলি। ফিউজ করা মানে জুড়ে দেওয়া। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফিউশন করার জন্য প্রচুর টেম্পারেচারের দরকার হয়। তাহলে ওই স্টার্টিং টেম্পারেচারটা মেনলি ফিশন থেকেই পাওয়া যায়। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, নিউক্লিয়ার ফিশনটাই হচ্ছে কার প্রিন্সিপাল? এই অ্যাটম বম যে আমরা জানি সেটা হচ্ছে অ্যাটম বমের এই কনসেপ্টের উপরে তৈরি। ওকে, তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর নিউক্লিয়ার ফিউশন। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে গ্র্যাভিটেশনাল ফোর্স অন দি সারফেস অফ দি মুন ইজ। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স অন দি সারফেস অফ দি মুন, এটা অ্যান্সার কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ, 1/6 অফ দ্যাট অন দি সারফেস অফ দি আর্থ। পৃথিবীতে যদি মানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি জি হয়, তাহলে সেটা যদি চাঁদে নিয়ে যাওয়া হয় মুনে, সেটা হয়ে যাবে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে যাবে G/6। ওকে, এটা এই জন্য বলা হয় কারো যদি পৃথিবীতে ওজন 60 কেজি হয়, 60, ওকে, 60 কিলোগ্রাম,
অ্যাকচুয়ালি 60 কিলোগ্রাম তো ভরের ইউনিট। যদি আমি ওয়েট বলি তাহলে ওয়েটের ইউনিট কি হবে? নিউটন, তাই না? কারো যদি 60 নিউটন হয়, এটা যদি আর্থে বলি তাহলে সেটা হচ্ছে চাঁদে যদি নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে চাঁদে এর 1/6 হয়ে যাবে, মানে হচ্ছে 10 নিউটন হয়ে যাবে। এটাও পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে কোনো বস্তুর ভর কোনো ভর তো চেঞ্জ হয় না, সরি, কোনো বস্তুর ওজন যদি 60 নিউটন হয় পৃথিবীতে, তাহলে চাঁদে কত হবে? সেটা হবে 10 নিউটন। ওকে, অনেক সময় এটা কনফিউশন হয় যে কিলোগ্রাম বা গ্রাম এগুলো হচ্ছে ভর বা মাসের একক। ওকে, আর আর নিউটন বা ডাইন এগুলো কিসের একক? এগুলো হচ্ছে ভার বা ওয়েটের একক। ওকে, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে সেই ফোর্সকে বোঝায়, ঠিক আছে, মানে যেখানে নিউটন একক হবে। এবার কোশ্চেন নাম্বার 6, the temperature in centigrade scale at which the density of water is maximum সেটা কত হবে? কোন টেম্পারেচারে জলের ডেন্সিটি সব থেকে ম্যাক্সিমাম হয়? আমরা জানি ওয়াটার যে আছে, ওয়াটার কি টাইপের এক্সপ্যানশন এক্সিবিট করে? সেটা হচ্ছে অ্যানোমেলাস এক্সপ্যানশন হয়। ওকে, এক্সপ্যানশন শো করে। মানে জলের কি দেখা যায়? জলের দেখা যায় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত যদি টেম্পারেচার বাড়াই তাহলে জলের হচ্ছে ভলিউম কি হয়? কমতে থাকে, কিন্তু যে ডেন্সিটি বা ঘনত্ব আছে সেটা হচ্ছে বাড়তে থাকে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের পরে যদি আরও আমি ইনক্রিজ করি তাহলে দেখা যায় ভলিউম আমার কি হয়? বাড়ে, আর ডেন্সিটি কমতে থাকে, মানে ঘনত্ব কমতে থাকে। ঠিক আছে, তার মানে সব থেকে বেশি কোথায় হয়? 4 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? ডেন্সিটি আমরা কি পাই? ঘনত্ব কি পাই? ম্যাক্সিমাম পাই। ওকে, তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, 4 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? যে which of the following parameters is the same for molecules of all gases at a given temperature? তাহলে গিভেন টেম্পারেচার কথাটা মনে রাখতে হবে, মানে হচ্ছে টেম্পারেচারটা ফিক্স। এবার টেম্পারেচার ফিক্স কথাটা বলে দিয়েছে। এবার এটার জন্য আমাদের যে কনসেপ্টটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে। সেই কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কি বলেছে? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বলেছে যে কাইনেটিক এনার্জি, মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যাভারেজ, এভিজি লিখলাম মানে অ্যাভারেজ, শর্টকাটে লিখলাম অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউলস। ওকে, এই গ্যাস মলিকিউলসটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ডস অনলি অন অ্যাবসোলিউট টেম্পারেচার। অ্যাবসোলিউট টেম্পারেচার মানে শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে। তার টেম্পারেচারের যদি ফিক্স থাকে তাহলে কাইনেটিক এনার্জি কি থাকবে? সব মলিকুলের সমান থাকবে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আমি এর ফর্মুলাটাও বলে দিই, কারণ পরীক্ষায় ফর্মুলাও অনেক সময় আসতে পারে ডিরেক্ট। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হবে? 3/2 kBT। ওকে, এখানে লিখে দিই যে টিটা কি? টিটা হচ্ছে টেম্পারেচার। ওকে, অ্যাবসলিউট স্কেলে মানে ইউনিটটা সবসময় কেলভিনে বসাবো। আর কেবিটা কি? কেবিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি বোলজম্যান কনস্ট্যান্ট। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। অনেক সময় শুধু ফর্মুলাটাও আপনাদের জিজ্ঞেস করে নিতে পারে, এই জন্য আমি লিখে রাখলাম। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হলো আশা করি। এবার কোশ্চেন নাম্বার 8-এ আসি। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? যে একটা মেটাল শিট উইথ আ সার্কুলার হোল, মানে একটা মেটালের শিট আছে। ওকে, একটা মেটালের শিট আছে, এই শিটের মধ্যে কি আছে? একটা সার্কুলার হোল আছে, মানে এখানে একটা সার্কুলার হোল আছে। বাকি জায়গাটা কি? বাকি জায়গাটা হচ্ছে ভরা। বাকি যে পোর্শনগুলো আছে এই পোর্শনসগুলো হচ্ছে ভরা আছে। ওকে, আমি জাস্ট রাফলি ড্র করছি, আপনারা বুঝতেই পারবেন। ঠিক আছে, বাকি পোর্শনগুলো ভরা। এখানে একটা মাঝখানে শুধুমাত্র একটা সার্কুলার হোল আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার কি বলেছে? যে এবার এইটাকে গরম করা হলো, এই পুরো জিনিসটাকে গরম করা হলো, তাহলে এই হোলটা কি হবে? এটা বেশি বড় হয়ে যাবে, না ছোট হয়ে যাবে, না সেম সাইজের থাকবে, না টেরা বেড়া ডিফর্মড হয়ে যাবে? ডিফর্ম মানে একটু সাইজে শেপে চেঞ্জ হয়ে যাওয়া। এবার এইখানটা এই কোশ্চেনটা কোথা থেকে আসে? ফিজিক্সের যে চ্যাপ্টারটা আপনাদের পড়তে হবে এটার জন্য, সেটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন, এই টপিকটা পড়তে হবে। থার্মাল এক্সপ্যানশনে পড়লে বোঝা যাবে যে যখন কোনো মেটেরিয়ালকে আমরা গরম করি তখন তার দুটো পয়েন্ট, মানে এখানে যে মলিকিউলগুলো আছে তাদের মধ্যে ডিস্টেন্সটা একটু বেড়ে যায়।
ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যে সেই ডিস্টেন্সটা লিনিয়ারলি বাড়ে। তার মানে এখানে যদি ডিস্টেন্স বাড়ে তাহলে এই হোলটাও কি হবে, বড় হয়ে যাবে, মানে এটার উত্তর হবে এ গেটস লার্জার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দি টিপিক্যাল সাইজ অফ অ্যান অ্যাটম? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি, 10⁻10 মিটার। ওকে, 10⁻10 মিটার। নেক্সট কোশ্চেন বলেছে টু আইসোটোপস হ্যাভ সেম, কি সেম থাকে? এবার আমি এখানে লিখে দিই, আইসোটোপ ধরলাম এটা একটা এক্স। ওকে, আইসোটোপ কথাটার মানেটা কি? আইসোটোপ মানে এলিমেন্ট সেম থাকবে, মানে যাদের যাদের হচ্ছে মানে এটা বলবো যে যাদের এই প্রোটন নাম্বারটা সেম থাকবে। ওকে, এই জেডটা কি, জেডটা হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার সেম থাকবে, কিন্তু যে মাস নাম্বার আছে সেটা আলাদা হতে পারে, A1 A2 হতে পারে। তাহলে মাস নাম্বার সেম থাকবে, মানে এখানে বলছে কোন জিনিসটা সেম থাকবে, মাস নাম্বার, অবভিয়াসলি মাস নাম্বার ডিফারেন্ট হবে, মানে আইসোটোপ মানে হচ্ছে সেম প্রোটন বাট ডিফারেন্ট মাস নাম্বার। ওকে, আর মাস নাম্বার যদি আলাদা হয় তাহলে নিউট্রন নাম্বারও আলাদা হবে, অ্যান্ড ডিফারেন্ট নিউট্রন নাম্বার। কি করে? কারণ দেখো, আমি এটা জিনিসটা একটু বুঝিয়ে দিই, একটা এলিমেন্ট আছে এক্স, এটা জেড এর মাস প্রোটন নাম্বার, এ হচ্ছে মাস নাম্বার। ওকে, তাহলে এখানে জেডটা হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার, যেটাকে আমরা আরেকটা নাম দিই, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাটমিক নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার। এবার এবার এটা কি, এটা হচ্ছে মাস নাম্বার। ওকে, এবার আমি যদি বলি প্রোটন নাম্বার, যদি আমি বলি এবার প্রোটন নাম্বারটা কি হবে, প্রোটন নাম্বার হচ্ছে জেড আর মাস নাম্বার। এবার মাস নাম্বারে যেটা থাকে সেই মাস নাম্বার মানে হচ্ছে আমার নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। ওকে, এবার প্রোটনের নাম্বার যদি আমাকে তাহলে নিউট্রনের নাম্বার পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এ থেকে এই নাম্বার অফ প্রোটনস জেডকে মাইনাস করতে হবে। তার মানে যদি এবার এ ডিফারেন্ট হয় তাহলে কি হবে, নিউট্রনটাও ডিফারেন্ট হবে। তার মানে আইসোটোপের ক্ষেত্রে কি আলাদা হবে, সব এ নিউট্রন নাম্বার মাস নাম্বার আলাদা হবে, শুধুমাত্র প্রোটন নাম্বারটা সেম থাকবে, শুধুমাত্র প্রোটন নাম্বারটা সেম থাকবে। ওকে, যদি উদাহরণ দিতে চাই তাহলে উদাহরণ হিসাবে আমি হাইড্রোজেনে নিতে পারি, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম। এবার এই তিনটারই দেখো নিচে 1 আছে, মানে প্রোটনের সংখ্যা তিনটারই এক, কিন্তু এদের মাস নাম্বারটা 1 2 আর 3। ওকে, এবার প্রথমটাকে নাম দিই আমরা প্রোটিয়াম, এর নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা 0। সেকেন্ডের নিউট্রন সংখ্যা কত, 2 - 1 মানে 1। থার্ডের নিউট্রন সংখ্যা কত, 3 - 1 মানে হচ্ছে 2। তাহলে নিউট্রন সংখ্যাও আলাদা, তাহলে এর সব সব কি, এর সেমটা কি, সেমটা হচ্ছে প্রোটন নাম্বার। আশা করি ক্লিয়ার হয়েছে কোশ্চেন নাম্বার 10। এবার কোশ্চেন নাম্বার 11-এ যাই। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, দ্য রিডিং ইন দি সেন্টিগ্রেড স্কেল ইজ -40°, হোয়াট ইজ দি করসপন্ডিং রিডিং ইন ফারেনহাইট স্কেল? এবার ফারেনহাইট স্কেলে কত রিডিং হবে? এবার -40°C কি বলেছে, সেন্টিগ্রেডের স্কেলে, তাহলে ফারেনহাইট স্কেল। এবার এখানে ফর্মুলা আপনাদের জানতে হবে, সেন্টিগ্রেড স্কেলকে সি দিয়ে এক্সপ্রেস করছে, C/5 F - 32/9, এই ফর্মুলাটা হয়তো সবাই জানে। এবার সিটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে, এফটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। এবার সি এর জায়গায় যদি আপনি -40 বসান, বসে সলভ করেন, তাহলে এফটাও কত পাবেন, -40°। তার মানে -40° হচ্ছে এমন একটা টেম্পারেচার, মানে -40°C স্কেলেও যা হবে আর -40° ফারেনহাইট স্কেলে একই জিনিস হয়, দুটো সেম। ওকে, এই জিনিসটা মুখস্থ মানে মনে রাখার মতন, আমরা তো অনেক কিছু মনে রাখি, এটা মনে রাখার মতন। তার মানে এটা হচ্ছে মনে রাখতে হবে, এর সঠিক উত্তর হবে অপশন বি, মানে সেলসিয়াস স্কেলে যদি -40° হয় তাহলে ফারেনহাইটেও -40° হি হবে। এবার কোশ্চেন নাম্বার 12-এ যাই। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, দ্য নাম্বার অফ নিউট্রন ইন দি হাইড্রোজেন নিউক্লিয়াস কত হবে? হাইড্রোজেন মানে নর্মালটা বলেছে, তাই তো? এবার একটু আগেই বলেছিলাম হাইড্রোজেন নর্মালটার এভাবে হয়, তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার, আর এটা কি,
মাস নাম্বার। এবার আমাকে বের করতে বলেছে নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বার কি করে বের করব? মাস নাম্বার থেকে আমরা প্রোটন নাম্বারকে মাইনাস করব। তাহলে কত হয়ে যাবে? 1 - 1, তাহলে উত্তর হবে 0, অপশন এ কারেক্ট। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13টাও একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে এই ইয়ারের যে কোশ্চেন্সগুলো। এ পিস অফ ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর, ওকে, একটা পিস অফ ওয়্যার যার রেজিস্ট্যান্স কত আছে? রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইজ কাট ইনটু 3 ইকুয়াল পার্টস। কটা পার্টে কাট করা হলো? 3টা পার্টে কাট করা হলো। দিস পার্টস আর কানেক্টেড ইন প্যারালাল। কি এই পার্টগুলোকে কিসে কানেক্ট করা হলো? এই পার্টগুলোকে পরে কানেক্ট করা গেল প্যারালালে, ওকে, এই পার্টগুলোকে প্যারালালে কানেক্ট করা হলো। এবার বলছে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করার পরে R1 হয়, তাহলে আমাকে বের করতে বলেছে R/R1 এর রেশিওটা কত হবে, ওকে। তার মানে আমি একটু ডায়াগ্রাম হিসাবে একটু বুঝিয়ে দিই। প্রথমে একটা রেজিস্ট্যান্স ছিল, ওকে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের ভালোভাবে। প্রথমে এই রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স ছিল আর, ওকে, এই রেজিস্ট্যান্সটা ছিল আর। তারপরে কি 3টা ভাগে ভাগ করা, ইকুয়ালি কাটা হলো, তাহলে 1টা 2টো আর 3টা। তাহলে প্রত্যেকটা যদি সমান ভাগে ভাগ করা হয়, তাহলে যদি আর হয়, তাহলে এই এক একটা রেজিস্ট্যান্স কত হবে? R/3 করে, তাই না? কারণ 3টা এই R/3 যোগ করলে কি হয়ে যায়? আর হয়ে যায়। এবার এই 3টাকে কি করে কানেক্ট করা হলো? এই 3টাকে কানেক্ট করা হলো প্যারালাল কানেকশন, মানে এইভাবে, ওকে, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। এবার এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটাকে আমি R1 বললাম। এবার জানা আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বের করে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, যে যদি R1, R2, R3 এরকম যদি অনেকগুলো রেজিস্ট্যান্স আমার যদি প্যারালালি যদি কানেক্ট করা হয়, তাহলে প্যারালাল কানেকশনের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/RP, আরপি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আসবে কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার যদি R1, R2, R3 এর ভ্যালু সেম হয়, তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে 1/R প্লাস 1/R প্লাস 1/R, তার মানে 3/R। তার মানে এখানে আরপি কি হয়ে যাবে? R/3 হয়ে যাবে, ওকে। আশা করি এটা বোঝা গেল। তাহলে এবার এই কেসের ক্ষেত্রে আসি। এই কেসে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আরপি, আরপিটা হচ্ছে R1 কোশ্চেনে দিয়েছে। আর আর মানে মানে এই তিনটার ইকুয়াল রেজিস্ট্যান্স, মানে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে আমি R1কে আর, এটাকেও আর, এটাকেও আর নিয়েছি। তাহলে এদের তিনটেই সেম, তার মানে উপরে এই আর এর জায়গায় এখানে কি বসবে? R/3 বসবে। আর নিচে কটা রেজিস্ট্যান্স আছে? 3টা, তাহলে এখানে 3 বসালাম, তাহলে R/9 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে R/R1। তাহলে এখান থেকে R/R1 কত আসবে? 9 আসবে। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার ডি, ওকে। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে যাই। এবার নেক্সট কোশ্চেন বলেছে যে দ্য হিউম্যান আই ফর্ম দি ইমেজ অফ অ্যান অবজেক্ট অ্যাট ইটস, কোথায় তৈরি করে? এটা সঠিক উত্তর হবে ডি, রেটিনা। এবার এখানে রেটিনা অ্যাকচুয়ালি, এখানে আমি একটা ছবি দিয়েছি, এখানে চোখের ছবি। এখানে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা আইলিড বলি, এইটা হচ্ছে পিউপিল, ওকে। এবার এই সাদা অংশটা স্ক্লেরা, আর এই পোর্শনটাকে আইরিস বলি। এবার এই চোখের ভিতরের যে ডায়াগ্রামটা, সেটাকে হচ্ছে এইখানে ক্লিয়ারলি দেখানো হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে এই যে পোর্শনটা আছে, এটাই হচ্ছে আমার রেটিনা। ধরলাম এখানে কোনো যদি অবজেক্ট থাকে, তাহলে তার ইমেজটা কোথায় ফর্ম হবে? এই রেটিনাতেই ফর্ম হবে, ওকে। তাহলে এই রেটিনাতে আমাদের ইমেজ ফর্ম হয়। তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি, রেটিনা, ওকে। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? হুইচ অফ দি ফলোয়িং এলিমেন্টস ইজ এ সেমি কন্ডাক্টর? কোনটা সেমি কন্ডাক্টর? তাহলে এদের মধ্যে সেমি কন্ডাক্টর কোনটা? সেমি কন্ডাক্টর হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, সিলিকন, ওকে। সিলিকন হচ্ছে আমার সেমি কন্ডাক্টর। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম একটা কন্ডাক্টর, ওকে, মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। মার্কারি, মার্কারি হচ্ছে একটা কন্ডাক্টর, বাট এটা মনে রাখতে হবে এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে, এটা হচ্ছে লিকুইড মেটাল কন্ডাক্টর। আর সিলভারটা কি? এই সিলভারের কন্ডাক্টিভিটি তো সব থেকে বেশি থাকে, মানে এটাও কন্ডাক্টর, ওকে, এটাও কি হবে? কন্ডাক্টর। বাট এটার থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখতে হবে, যে এটার মানে এর যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে, হাইয়েস্ট ইলেকট্রিক্যাল
কন্ডাক্টিভিটি পাওয়া যায়, কন্ডাক্টিভিটি থাকে। ওকে, এটা ছিল কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 16, which of the following is a wrong description of binding energy of a nucleus? তাহলে এবার এখানে আমি রং ওয়ার্ডটাকে হাইলাইট করেছি, মানে কোনটা ভুল সেই জিনিসটাকে আমাদেরকে মার্ক করতে হবে, সেই অপশনটা আমাদের জন্য কারেক্ট হয়ে যাবে। এবার এখানে বলেছে যে বাইন্ডিং এনার্জি অফ এ নিউক্লিয়াস। এবার বাইন্ডিং এনার্জি বলতে কি বুঝি, তার জন্য আমাদেরকে একটু জিনিসটা দেখে নিতে হবে। আচ্ছা, আমি এখানে বলে দিই যে ধরলাম আমাদের কাছে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে, আমি নিউক্লিয়াসকে ধরে নিচ্ছি, আমি জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, এটা আমাদের একটা নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসে কি দিয়ে তৈরি, এবার এই নিউক্লিয়াসটা, ওয়ান সেকেন্ড, এই নিউক্লিয়াসটাতে আছে আমাদের অনেকগুলো হচ্ছে নিউক্লিয়ন্স। এই যে ডটসগুলো দিচ্ছি সেগুলো কি নিউক্লিয়ন্স। ওকে, এগুলো হচ্ছে নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স বলতে কি বুঝি, নিউক্লিয়ন্স বলতে আর কিছু না, নিউক্লিয়ন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রোটন আর হচ্ছে নিউট্রনকেই বোঝানো হয়। ওকে, প্রোটন অ্যান্ড নিউট্রনসগুলোকে একত্রিতে আমরা নিউক্লিয়ন্স বলি। ওকে, এবার এবার কি বলেছে যে এবার বাইন্ডিং এনার্জি জিনিসটা বোঝাই, নিউক্লিয়াস বোঝা গেল। এবার এই নিউক্লিয়াস মানে প্রোটনগুলো কি হয় পজিটিভ চার্জ, আর নিউট্রনগুলো হচ্ছে নিউট্রাল হয়, জানা আছে এটা নিউট্রাল। এবার এই যে জিনিসগুলোকে একত্রিত মানে একদম ছোট্ট একটা জায়গার মধ্যে বেঁধে দিতে গেলে, রেখে দিতে গেলে প্রচুর এনার্জির দরকার হয়। এবার কেউ যদি এই নিউক্লিয়াসকে যদি ভেঙে দিয়ে যদি আমার নিউক্লিয়ন্সগুলোকে আলাদা করে দেয়, ঠিক আছে, মানে নিউক্লিয়ন্সগুলোকে কি করলো আলাদা করে দিল, মানে এরকম আলাদা করে দিল, তাহলে এই যে নিউক্লিয়াসকে ভাঙতে, কিসে ভাঙতে, নিউক্লিয়াস মানে তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস প্রোটন আর নিউট্রনগুলোকে আলাদা করতে গেলে কি দরকার, কিছু এনার্জি সাপ্লাই করা দরকার। এই এনার্জিটাকেই আমরা বলি হচ্ছে বাইন্ডিং এনার্জি, বিই লিখলাম, বি ডট ই মানে বাইন্ডিং এনার্জি। তাহলে এই বাইন্ডিং এনার্জি কথাটার মানেটা বোঝা গেল। এবার আমরা স্টেটমেন্টগুলোকে পড়ি, যেটা ভুল সেটাকে আমাকে মার্ক করতে হবে। প্রথম স্টেটমেন্ট, ইট ইজ দি এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ নিউক্লিয়াস ইনটু ইটস কনস্টিটিউয়েন্ট নিউক্লিয়াস, এক্ষুনি তো বোঝালাম এটা সঠিক। এবার এটা সঠিক বলে অনেকে কি করবে তাড়াহুড়োতে এটাই অপশন মার্ক করে চলে আসবে, কিন্তু আমাদেরকে যেটা ভুল স্টেটমেন্ট সেটাকে মার্ক করতে হবে। তাহলে এটা আমাদের জন্য সঠিক, বাট সঠিককে আমাদের মার্ক করতে হবে না। নেক্সট, ইট ইজ দি এনার্জি মেড অ্যাভেলেবল when free nucleons combine to form a nucleus। দেখো আমি কি বললাম, একটা নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়াস বানাতে যে শক্তি লাগে সেটাকে বাইন্ডিং এনার্জি বলে। উল্টাটাও হতে পারে যে এই যে আলাদা আলাদা থাকা নিউক্লিয়ন্সগুলোকে একত্রিত করে একটা নিউক্লিয়াস বানাতে গেলে একটা এনার্জি বের করতে হবে, এনার্জি, তাই না, সেটাকেও আমরা বাইন্ডিং এনার্জি বলি। সোজা মোদ্দা কথা একটাই, যে যদি ভাঙতে হয় মানে এই লেফট টু রাইট যদি যেতে হয়, তার মানে এই যে যদি আমাকে এখান থেকে এইটাতে যেতে হয় তাহলে এনার্জি সাপ্লাই করতে হবে, কিন্তু যদি এখান থেকে এখানে আসতে হয় তাহলে এনার্জি কি করতে হবে, রিলিজ করতে হবে, বাস একই ব্যাপার। ওকে, তাহলে অপশন বিটাও কারেক্ট। সি ইজ দি, সি কি বলেছে, ইট ইজ দি সাম অফ দি রেস্ট মাসেস এনার্জিজ অফ ইটস নিউক্লিয়ন্স মাইনাস দি রেস্ট মাস এনার্জি অফ দি নিউক্লিয়াস, হ্যাঁ এটা কারেক্ট। ওকে, এই যে বাইন্ডিং এনার্জি, এনার্জি যেটা বেরোচ্ছে, এটা এনার্জিটা বেরোচ্ছে কি আইনস্টাইনের এই ডেলেম ইন্টু সি স্কোয়ার এই অনুযায়ী। এই ডেলেমটা কি, এই ডেলেমটা হচ্ছে মাসের ডিফারেন্স, কোন মাসে, সেই যে নিউক্লিয়াসের মাস মাইনাস যে নিউক্লিয়াসটা তৈরি হলো তার মাস। অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসগুলোর টোটাল মাস যদি কেউ কাউন্ট করে, সেই মাসটা দেখা যায় যে এই নিউক্লিয়াস যখন তৈরি হয়ে যাচ্ছে এই মাস থেকে বেশি হয়। তার মানে এখান থেকে এখানে, মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি এখান থেকে এখানে কিছু একটা মাসের তো তফাৎ আছে, সেই মাসের যে হেরফের হচ্ছে সেটাই এনার্জি হিসাবে আসে। ওকে, তাহলে তিনটেই অপশন কারেক্ট। লাস্ট অপশন, ইট ইজ দি সাম অফ দি কাইনেটিক এনার্জিস অফ অল দি নিউক্লিয়াস, কাইনেটিক এনার্জির ভাই কোনো গল্প নেই, এই অপশন ডিটা ভুল, আর ভুলটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 16 আশা করি ক্লিয়ার হয়েছে। কোশ্চেনগুলো খুবই মানে কনসেপচুয়াল, তাই না, তো এগুলোর জন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। কোশ্চেন নাম্বার 17-এ যাই, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দি আর্থ ইজ ম্যাক্সিমাম অ্যাট। এবার এই জিনিসটা আমি বুঝিয়ে দিই কীভাবে, যে এইটা হচ্ছে আর্থ, ঠিক আছে, পৃথিবীর হচ্ছে এইটা হচ্ছে এই যে লাল এই পিঙ্ক কালারের, এটা হচ্ছে সেন্টার অফ দি আর্থ।
সেন্টার। ওকে, সেন্টার সেন্টার অফ দি আর্থ, সেন্টার অফ আর্থ। এবার যত আমরা উপরের দিকে যাব, তাহলে সেন্টারে কি হয়, সেন্টারে মনে রাখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 0 হয়। যত আমরা উপরে যাব জি এর ভ্যালু বাড়বে। এই যে সারফেস, সারফেসে কি হয়, জি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, জি হচ্ছে ম্যাক্সিমাম হয়। তারপর আরও যত উপরের দিকে যাব, আরও যত উপরের দিকে যাব, হাইটের সাথে সাথেও জিটা কি হবে, জি কমবে। ওকে, তার মানে সব থেকে ম্যাক্সিমাম কোথায় হয়, সারফেসে ম্যাক্সিমাম হয়। এবার হাইটের সাথে জি এর যে ভ্যারিয়েশনটা হয় তার ফর্মুলা কি, জি ড্যাশ ইজ ইকাল টু জি 1 - d/r, সরি এটা হচ্ছে ডেপথের সাথে, তাই না, আমি ভুল করে তা এখানে লিখে দিয়েছি। এটা কার সাথে, এটা ডেপথের সাথে, মানে এবার আহ, এখানে এখানে লিখে দিই, ধরলাম এই সারফেস থেকে একটা ডেপথ ডিতে, এই ডিতে এই পয়েন্টে আমরা জি কে বের করতে যাচ্ছি, তাহলে এখানে জি ড্যাশ ইজ ইকাল টু হবে জি 1 - d/r। আর ইজ দি রেডিয়াস অফ দি আর্থ, আর কি, আর হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ। আর ডি কি, ডি হচ্ছে ডেপথ, কোথা থেকে, সারফেসের থেকে। আর তেমনি হাইটের সাথে যদি আমরা ভেরিয়েশনটাকে করতে চাই, তাহলে হাইটের সাথে জি ড্যাশ, মানে যে কোনো একটা পয়েন্ট, জি ড্যাশ ইজিক্যাল টু কী হবে, জি 1 + h/r⁻²। ওকে, তাহলে এইচটা কি, অল্টিটিউড। যেমন হচ্ছে আমি এখানে যদি ছবিটা যদি ক্লিয়ার না থাকে, মানে এটা হচ্ছে আর্থ, আর্থ। এবার আমি যদি এটা আর্থের সেন্টার, একটা পয়েন্ট যেখানে ক্যালকুলেট করলাম এটা হচ্ছে এটা, এই গ্যাপটা হচ্ছে ডি, ডি হচ্ছে আমার ডেপথ। ওকে, আর আরেকটা পয়েন্ট আমি নিলাম এটা, সারফেস থেকে এর হাইটটা হচ্ছে এইচ। ওকে, এর হাইটটা হচ্ছে এইচ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইখানে ফর্মুলাটা হবে জি ড্যাশ ইজ ইকাল টু জি 1 - d/r, আর এইখানে কি হবে, জি ড্যাশ ইজ ইকাল টু জি 1 + h/r⁻²। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এর সঠিক উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার 17, সেন্টার অফ দি আর্থ না, কারণ সেন্টার অফ দি আর্থে তো জি এর ভ্যালু 0 হয়ে যায়। মিড পয়েন্ট না, অন দি সারফেস, এটা সারফেস হবে, ঠিক আছে, অন দি সারফেস অফ দি আর্থ, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 18-এ চলে যাই, দ্য এজ অফ আওয়ার ইউনিভার্স ইজ ক্লোজেস্ট টু, এর অপশন হবে ডি 13.8 বিলিয়ন ইয়ার্স আগো। ওকে, next question, question number 19. The first Nobel Prize in Physics was awarded for the discovery of, এটা সঠিক উত্তর হবে X-ray. Okay, তো actually the inaugural Nobel Prize in 1901 was awarded to রনজেনের নাম শুনেছি, এক্স-রে যিনি ডিসকভার করেছেন, মানে ঠিক আছে, সেটা হচ্ছে রনজেন। আমি নামটা লিখে দিই, রনজেন, এই নামটা মনে রাখলেই হবে, তাই না, রনজেন। ওকে, তাহলে এইটার আনসার হবে এক্স-রে। এই আর অপশন যে এ আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট, এর জন্য কাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, অ্যালবার্ট আইনস্টাইন। কাকে, আইনস্টাইনকে। এটা কবে দেওয়া হয়েছিল, 1921-এ। ওকে, অ্যাটমিক নিউক্লিয়াস কে ডিসকভার করেছিল, এটা ডিসকভার করেছিলেন হচ্ছে রাদারফোর্ড। ওকে, আর ওনাকে কেমিস্ট্রির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় কবে, 1908 সালে। ওকে, বোঝা গেল। আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটার জন্য নোবেল প্রাইজ সেভাবে হয়নি, তো কিন্তু এটা কে দিয়েছিলেন এই কনসেপ্টটা, এটাও দিয়েছিলেন আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, তো এই জিনিসগুলো, এই ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, কার সাথে কোন নাম জড়িত সেটা মনে রাখবেন। এবার কোশ্চেন নাম্বার 20-তে আসি। কোশ্চেন নাম্বার 20 বলেছে দ্য স্টার্স টুইঙ্কল বিকজ অফ, এর সঠিক উত্তর হবে বি রিফ্র্যাকশন। এবার এখানে ছবিতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে আমি জিনিসটা এক্সপ্লেন করেছি, স্টার্স কেন টুইঙ্কেল করে। দেখো, আমাদের যে আর্থ, এটা হচ্ছে পৃথিবী, আর্থের চারিদিকে অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার আছে, পড়েছি না আমরা, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এটসেট্রা। এবার এই লেয়ারগুলো কি হয়, লেয়ারগুলো তো অনেক আছে, এবং এই লেয়ারগুলোর ডেন্সিটিও কি হয়, ভ্যারি করতে থাকে, তাই না। এবার এবার এই স্টার্সকে আমি কোথা থেকে দেখবো, এখানে যে স্টার আছে, স্টারকে আমি যে পৃথিবীতে দেখবো, এটা এই লাইটটা অনেকগুলো লেয়ারের মধ্যে দিয়ে আসে। এবার লেয়ারের মধ্যে দিয়ে আসার সময় কি হবে, এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে গেলে কি হয়,
রিফ্র্যাকশন অফ লাইট হয়। আর যেহেতু এই প্রত্যেকটা লেয়ারের ঘনত্ব চেঞ্জ হতে থাকে, তাই জন্য স্টার এই রিফ্র্যাকশনের পজিশনগুলোও চেঞ্জ হয়। এই জন্য কখনো স্টার এখানে, কখনো একটু আশেপাশে দেখা যায়। এটাকে এই জন্য আমরা বলি স্টার্স টুইঙ্কেল করে। আর এটাই রিজন যে প্ল্যানেট মানে যে গ্রহগুলো আছে, প্ল্যানেটস টুইঙ্কেল করে না। ওকে, ডু নট। কেন? কারণ প্ল্যানেটগুলো পৃথিবীর অনেক পাশে আছে, আর এদিকে স্টার্সগুলো অনেক দূরে আছে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? বি, রিফ্র্যাকশন। এবার কোশ্চেন নাম্বার 21, the human eye can focus on objects at different distances by adjusting the ওকে, ওয়ান সেকেন্ড, এখানে কোশ্চেনে কিছু ভুল লিখেছি আমি। দ্য হিউম্যান আই ক্যান ফোকাস অন অবজেক্টস অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্সেস বাই অ্যাডজাস্টিং দি, এটা হবে ফোকাল, হ্যাঁ সরি, আই এম রিয়েলি সরি, এটা হবে ফোকাল লেন্থ অফ দি আই লেন্স। এটা কিসের জন্য হবে? এবার এই যে অ্যাকোমোডেশন, মানে আমরা কি করি, আমাদের হিউম্যান আই কি হয়, 25 সেন্টিমিটার থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা দেখতে পাই, যদি চোখ ভালো হয়, চশমা না লাগা থাকে। ঠিক আছে, এই এই যে কম, এই 25 থেকে ইনফিনিটি, অবভিয়াসলি ইনফিনিটি মানে মানে অবভিয়াসলি যতক্ষণই দেখা যাবে। তো এইটাকে আমরা কি বলি, আমাদের এবার লেন্স, আমাদের যে চোখের লেন্স আছে, ও এই পাশের জিনিসটাকেও ফোকাস করে রেটিনাতে, ইনফিনিটির দূরের জিনিসটাকেও করে। তাহলে তার মানে কি, ওর নিজের ফোকাল লেন্থটাকে চেঞ্জ করে। এই জিনিসটাকে আমরা বলি অ্যাকোমোডেশন। ওকে, অ্যাকোমোডেশন। এবার বোঝা গেল, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অ্যাকোমোডেশন বি। এবার একটু বাকি অপশনসগুলো একটু দেখে নিতে হবে পরীক্ষার জন্য। এই চ্যাপ্টারটা না, হিউম্যান আই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। তো এই নিয়ার সাইটেডনেস মানে মায়োপিয়া, ফার সাইটেডনেস মানে হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া, এগুলা কি, এগুলাও পরীক্ষা আসে। তো এই ছবিতে আমি বলে দিয়েছি। মায়োপিয়া, আমার যে পুরনো একটা ভিডিও 2023 এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখানে মায়োপিয়ার হাইপারমেট্রোপিয়া নিয়ে কোশ্চেন এসেছে। তো বোঝাই যাচ্ছে যে যখনই দেখো এই যে 2020 সালে যে এই অপশানে আছে কি নিয়ার সাইটেডনেস, ফার সাইটেডনেস, এটার উপরেই কিন্তু কোশ্চেনটা এসেছে, তাই না? তাহলে ক্লিয়ার, পিওয়াইকিউ কতটা ইম্পর্টেন্ট বোঝাই যাচ্ছে। মায়োপিয়াকে আমরা নিয়ার সাইটেডনেস বলি, হাইপারমেট্রোপিয়াকে ফার সাইটেডনেস। মায়োপিয়া সব থেকে ইম্পর্টেন্ট, এইটা মায়োপিয়াতে কারেক্ট করার জন্য কনকেভ লেন্স ইউজ করা হয়, আর হাইপারমেট্রোপিয়াকে কারেক্ট করার জন্য কনভেক্স লেন্স ইউজ করা হয়। এই মায়োপিয়ার হাইপারমেট্রোপিয়ার সম্বন্ধে আরও জানতে হলে 2023 সালের যে পিওয়াইকিউর আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে লাস্ট কোশ্চেন গিয়ে একটু ওর এক্সপ্লেনেশনটা দেখুন। প্রেস বায়োপিয়া কি? প্রেস বায়োপিয়া অ্যাকচুয়ালি এজ রিলেটেড কন্ডিশন, যেখানে আই গ্র্যাজুয়ালি লুজ করে তার এবিলিটি টু ফোকাস অন নিয়ার বাই অবজেক্টস। ওকে, এটা 40 বছরের পর থেকে শুরু হয়। তো এটা জাস্ট হালকা এইটুকুনি জানলেই হয়ে যাবে। তো এবার নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 বলেছে, ইন দি রাদারফোর্ড এক্সপেরিমেন্ট টুয়ার্ডস দি ডিসকভারি অফ অ্যাটমিক নিউক্লিয়াস। একটু আগে কোশ্চেনগুলো কতটা কানেক্টেড, তাই না? যে রাদারফোর্ডের যে অ্যাটমিক নিউক্লিয়াসের ডিসকভারি, সেটাতে টার্গেট কি ইউজ করা হয়েছিল, গোল্ড না সিলভার না প্ল্যাটিনাম না কপার? এবার ছবিতে বোঝা যাচ্ছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা ঠিক এইরকম ছিল, যে একটা রেডিয়াম সোর্স, সেখান থেকে আলফা পার্টিকেল বেরোবে। এই আলফা পার্টিকেলটা কি, এটা কিন্তু পরবর্তী একটা কোশ্চেন আছে এটা নিয়ে, ওকে, মানে রিলেটেড। যাই হোক, আলফা পার্টিকেল বেরোবে, সেই আলফা পার্টিকেলটাকে বম্বার্ড করা হবে একটা গোল ফয়েল, যেটা খুবই পাতলা থিন, তার উপরে। এবং তারপরে ওই আলফা পার্টিকেলগুলোর স্ক্যাটারিং কোন দিকে কি হবে সেটা অবজার্ভ করা হয়, এবং সেই অবজারভেশনের পরেই অ্যাটমের যে নিউক্লিয়াস, সেটা কিভাবে আছে সেটা বলা হয়। এবং তারপরেই বলা হয় যে অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, সৌরমণ্ডলের মতন। ঠিক আছে, সোলার সিস্টেমের মতন আমাদের একটা স্ট্রাকচার দিয়েছিলেন অ্যাটমিক নিউক্লিয়াসের। এটাই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক নিউক্লিয়াসের ডিসকাভারির। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশান এ হবে গোল্ড। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই ভিডিওতে তাহলে আমরা ডিসকাস করলাম 2020-তে আসা 44 কোশ্চেনের মধ্যে 22 কোশ্চেন্স, 22টা কোশ্চেন ডিসকাস করা হয়েছে। বাকি কোশ্চেন্সগুলো যদি একটাই ভিডিওতে ডিসকাস করি খুবই লেন্দি হয়ে যাবে, এই জন্য বাকি যে 22টা কোশ্চেন পড়ে থাকলো সেটা নেক্সট ভিডিওতে আমি কভার করব। আজকের জন্য এতটুকুনি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আপনাদের ফিডব্যাক প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যে কি আরও কি এক্সপ্লেনেশন আপনাদের চাই পরীক্ষার জন্য, সেটা প্লিজ আপনারা আপনাদের যে ফিডব্যাক সেটা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।